স্যার। বেশ, সো আমরা আগের দিন ভয়েস চেঞ্জ শেষ করেছি, তাই তো? হ্যাঁ স্যার। ভয়েস চেঞ্জে কারো কোনো ডাউট নেই তো? তোমরা কি প্র্যাকটিস করেছো ভয়েস চেঞ্জ? তো আজকে আমরা শুরু করছি নাউন্স, ঠিক? নাউন্সে আজকে নাউন্স আমাদের কি কি আলোচনা আছে? নাউন্সের আলোচনা আছে ক্লাসিফিকেশন অফ নাউন, সাম ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন্স, নাউন্স অ্যান্ড নাম্বারস, নাউন অ্যান্ড কেস, অ্যান্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, এরর কারেকশন বেসড কিছু কোয়েশ্চেন। তো আমরা চেষ্টা করব যতদূর সম্ভব নাউনকে আজকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব, তবুও দেখা যাক কতদূর কি এগোনো যায়। ওকে, সো তোমরা একটু নোট করে রাখতে পারো নাউনের মধ্যে আমাদের কি কি আলোচনা হবে। নাউনের মধ্যে আমাদের আলোচনা হবে ক্লাসিফিকেশন অফ নাউন, ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন্স, নাউন্স অ্যান্ড নাম্বারস, নাউন্স অ্যান্ড কেসেস, অ্যান্ড কোয়েশ্চেন প্র্যাকটিস। এই ক্ষেত্রে আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি এই যে যেভাবে আমরা পড়াচ্ছি বা যেভাবে আমরা পড়ছি, এর থেকে বেটার কোনো সাজেশন কি তোমরা আমায় দিতে চাও কিছু? যে স্যার এভাবে না পড়িয়ে এভাবে পড়ালে ভালো হয় বা এটা করলে ভালো হয়, এমন কোনো সাজেশন যদি থাকে আমায় বলো। You do not have any suggestions, yes? কেউ তো কথা বলো। না স্যার, ঠিকই আছে স্যার। আচ্ছা, এই পর্যন্ত তোমাদের কি কি পড়ানো হয়ে গেছে? ভার্ব সম্পর্কে যাবতীয় কিছু পড়ানো হয়ে গেছে। স্যার ভার্ব, ফ্রেজ, ক্লজ। হ্যাঁ, ভার্ব হয়ে গেছে, ফ্রেজেস হয়ে গেছে, ক্লজেস হয়ে গেছে, ভয়েস চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, ভয়েস চেঞ্জ হয়ে গেছে। টেন্স হয়ে গেছে, তাই তো? হ্যাঁ স্যার, টেন্স কমপ্লিট। বেশ, তো মোটামুটি যা যতটুকুন করানো হয়েছে বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। চলো নাউন কেসকে আমরা নাউনের মতন করে দেখি। সো খাতার মধ্যে হেডিং লাগাও ক্লাসিফিকেশন অফ নাউন। খাতার মাঝখানে হেডিং লাগাও ক্লাসিফিকেশন অফ নাউন। এবার তাহলে শুরু করা যাক নাকি? হেডিং লাগিয়েছে সবাই? হ্যাঁ স্যার। বেশ, চলো। হ্যাঁ সুমনদা, আমি ক্লাসে আছি, হ্যাঁ ক্লাস সেরে ফোন করছি। বেশ, সবার প্রথমে নাউনকে আমরা দুটো ভাগে ভাগ করব। আচ্ছা চলো, তার আগে বলো বলো তো নাউন কয় প্রকার? নাউন 5 প্রকার। কি কি? স্যার কমন নাউন, প্রপার, কালেকটিভ, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। বেশ 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 সুন্দর, চলো খুব ভালো বলেছো।
কিন্তু এভাবে লেখো, নাউন হচ্ছে মূলত দুই প্রকার। নাউন মূলত দুই প্রকার। একটাকে আমরা বলে থাকি কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন মানে যে সমস্ত নাউনকে গণনা করা যায়, আর আনকাউন্টেবল নাউন মানে যে সমস্ত নাউনকে গোনা যায় না। কাউন্টেবল নাউনকে তিনটি ভাগে ভাগ করা হয়, দ্যাট ইজ প্রপার নাউন, second one is common noun, and third one is collective noun. ঠিক আছে? আর আনকাউন্টেবল নাউনকে দুটো ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউনের আরেকটা নাম হচ্ছে কংক্রিট নাউন। কংক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এই হলো মোট 5 প্রকারের নাউন, কিন্তু নাউনের মূল ক্লাসিফিকেশন দুটি, কাউন্টেবল, আনকাউন্টেবল, প্রপার, কমন, কালেকটিভ এটসেট্রা। বাংলাটা লিখলে খুব ভালো লাগবে, যেমন প্রপার নাউন মানে হচ্ছে ব্যক্তিবাচক নাম, ব্যক্তিবাচক নাম। কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক নাম, জাতিবাচক নাম। আর কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিগত, বিশেষ্য, সমষ্টিগত বা দলগত নাম, সমষ্টিগত বা দলগত নাম। ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে বস্তুবাচক নাম, বস্তুবাচক নাম। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা হয় না, এখানে লিখে রাখো ফিলিংস, ফিলিংস অফ মাইন্ড, ফিলিংস অফ মাইন্ড। আর ইউ গেটিং? তাহলে প্রপার নাউন হচ্ছে ব্যক্তিবাচক নাম, কমন নাউন হচ্ছে জাতিবাচক নাম, কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিগত বা দলগত নাম, ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে বস্তুবাচক নাম, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ফিলিংস অফ মাইন্ড মানে ভাববাচক নাম। যদি বাংলায় লিখতে চাও লিখতেই পারো ভাববাচক নাম, মানে ভাববাচক নাম, ভাববাচক নাম। ওকে, এবার একটা কথা বলো আমায়, নাম কিসের কিসের হতে পারে, কোন কোন জিনিসের নাম হতে পারে? আমরা যদি নাম দিতে চাই তাহলে নেমিং আমরা কার কার করতে পারি? ব্যক্তি বস্তু। বেশ, হ্যাঁ, ব্যক্তি বস্তু, ব্যক্তি পার্সন, তারপর থিংস আর প্লেস। ঠিক আছে? ব্যক্তি, বস্তু, স্থান, এই তিনেরই নাম সম্ভব, আর কিছু নাম সম্ভব নয়। ব্যক্তি, স্থান এবং জিনিস, মানে ব্যক্তি, বস্তু, স্থান, এদেরই নাম পাওয়া যায়, আর কারো নাম হয় না। তাহলে এটাও একটু আমাদের জেনে রাখা দরকার। নাও এবার চলে এসো যে অ্যাকচুয়ালি প্রপার নাউনের সঙ্গে কমন নাউনের কি রিলেশন রয়েছে। দেখো, কমন নাউন একটা জাতিসূচক নাম, যেমন এক্সাম্পল হিসেবে আমি বলবো ম্যান। ম্যান একটা কমন নাউন, আর এই ম্যানের মধ্যেই প্রপার নাউন খুঁজতে গেলে আমি রাম পাবো, সীতা পাবো। আর ইউ গেটিং? কারণ এরা মানুষ। ম্যান ওয়াম্যান ওটা আলাদা ব্যাপার, আমি হিউম্যান বিংস এর কথা বলছি, মানুষ জাতির কথা বলছি। ম্যান, রাম, শ্যাম, যদু, মধু ইত্যাদি ইত্যাদি। আর সীতার ক্ষেত্রে আমাকে এখানে কি করতে হতো? ম্যানের জায়গায় ওয়াম্যান লিখতে হতো। তাহলে ম্যান ওয়াম্যান কমন নাউন, রাম সীতা প্রপার নাউন। যেমন রিভার, রিভার একটা কমন নাউন, রিভার একটা জাতি, প্রজাতি, গোত্র। এই রিভারের মধ্যেই প্রপার নাউন আমরা কি পাবো? গঙ্গা, যমুনা, আর আমাদের লোকাল একটা নদী আছে চূর্ণী, চূর্ণী নদী। ঠিক এমন, বোঝা যাচ্ছে কি না?
হ্যাঁ স্যার। তারপর ধরো টাউন। এই টাউন একটা কমন নাউন। এই টাউনের মধ্যে যার যা টাউন, ধরো আমি যে টাউনে বাস করি দ্যাট ইজ বগুড়া, ঠিক। তারপর তোমাদের হতে পারে কি কলকাতা, তারপর হতে পারে কি মালদা, ঠিক। মালদা বানান কি এটাই তো, MALDAH না DHA? কেউ আছো মালদা থেকে? বা শিলিগুড়ি, যাই কর বলো না কেন। স্যার এটাই হবে, ওই মালদা হতো এইচ এর। হ্যাঁ, তাহলে প্রপার নাউন কি আর কমন নাউন কি, ইজ ইট ক্লিয়ার? এবার চলে এসো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে হচ্ছে দলগত নাম, ঠিক। কালেকটিভ নাউনকে যদি আমরা সেভাবে ভাবি, কালেকটিভ নাউনকে দুই ভাবে ভাবতে পারি, ঠিক আছে। যেমন গ্রুপ অফ পারসন এন্ড গ্রুপ অফ থিংস। সো কালেকটিভ নাউনকে আমরা গ্রুপ অফ পারসনস ভাবতে পারি। এমনটি বাধ্যবাধকতা নয়, তবে আমি এরকম ভাবে বলছি তোমাদের, যেটাকে আমরা গ্রুপ অফ পারসনস ভাবতে পারি। আবার আমরা গ্রুপ অফ থিংস ভাবতে পারি। তো গ্রুপ অফ পারসনের ক্ষেত্রে আমরা কি বলবো? দেখা গেল আমি এক্সাম্পল দিলাম, আ ক্রিউ অফ সোলজার্স। আ ক্রিউ অফ সোলজার্স। সো ক্রিউ ইজ আ কালেকটিভ নাউন। ক্রিউ মানে সৈন্য দল, ঠিক আছে। আচ্ছা, এই ক্রিউ অফ সোলজার্স নয়, ভুল বলেছি। সোলজার্স এর ক্ষেত্রে কি হয় জানো? আর্মি হয়। এ আর্মি অফ সোলজার্স, সরি, এ আর্মি অফ সোলজার্স, ঠিক। ক্রিউ কাদের ক্ষেত্রে হয়? সেলার্সদের ক্ষেত্রে হয়, নাবিকদের ক্ষেত্রে হয়। স্যার রেজিমেন্ট অফ সোলজার্স হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হয়, রেজিমেন্ট অফ সোলজার্স হয়, ইয়েস। আ ক্রিউ অফ সেলার্স, আর্মি অথবা আ রেজিমেন্ট অফ সোলজার্স, আ ক্রিউ অফ সেলার্স, ঠিক। যেমন আ ক্লাস অফ স্টুডেন্টস, আ ক্লাস অফ স্টুডেন্টস, এটা হয়। ক্লাস, ক্রিউ, আর্মি বা রেজিমেন্ট, এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউন, ওকে। বা এ টিম অফ প্লেয়ার্সও লিখতে পারো, এ টিম অফ প্লেয়ার্স, সো টিম। আর গ্রুপ অফ থিংস, গ্রুপ অফ থিংস এর ক্ষেত্রে আমরা নাম কেমন দিতে পারি? যেমন এ ফ্লিট অফ শিপ, এ ফ্লিট অফ শিপস মানে একদল জাহাজ। যখন যুদ্ধ জাহাজগুলো দল বেঁধে চলে, তখন সেই সমূহকে বলা হয় ফ্লিট, আ ফ্লিট অফ শিপস। একগোছা ফুল মানে এ বাঞ্চ অফ ফ্লাওয়ার তো ফ্লাওয়ার্স, ওকে। তারপর আমরা বলতে পারি বুকে বুকে। হ্যাঁ, ইয়েস, বুকে হতেই পারে। আ লাইব্রেরি অফ বুকস, আ লাইব্রেরি অফ বুকস, ওকে। সো এই হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, হলো। ম্যাটেরিয়াল মানে বস্তুবাচক নাম, যে কোনো ধরনের বস্তুর নাম এই ম্যাটেরিয়াল নাউনের মধ্যে আসবে। যেমন ধাতুর নাম আয়রন, সিলভার। তারপরে আমরা বলতে পারি যেমন মিল্ক, ওয়াটার, ঠিক। তারপর এই এই যে জিনিসগুলো অর্থাৎ বস্তুবাচক নাম, সেগুলো সব হচ্ছে বাটার। সবই খাবার জিনিস বলে ফেললাম, এগুলো ম্যাটেরিয়াল নাম, বস্তুবাচক নাম। জেসে ব্রিক, ইট, বস্তুবাচক নাম। এবার আসো অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ফিলিংস অফ মাইন্ড। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে কেমন? ইনট্যানজিবল। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কেমন? ইনট্যানজিবল। ইনট্যানজিবল শব্দের অর্থ যাকে ধরা যায় না, যার ওজন নেই, যাকে শুধু ফিল করা যায়, তাকে বলা হয় ইনট্যানজিবল থিংস। তো অ্যাবস্ট্রাক্ট নাউন মানেই ইনট্যানজিবল বিষয়গুলো রয়েছে। সো ইনট্যানজিবল বিষয়গুলোর মধ্যে কি রয়েছে আমার এখানে জায়গা নিয়ে আমি উপরে লিখছি। যেমন উইজডম, জ্ঞান। কারো জ্ঞান হাতে ছোঁয়া যায় না, দেখা যায় না, ধরা যায় না, শুধু ফিল করা যায়।
সততা, অনেস্টি, এই অনেস্টিও ফিল করা যায়। কাইন্ডনেস মানে দয়া, এটাও ফিল করা যায়। হ্যাপিনেস, এটাও ফিল করা যায়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে যে সমস্ত জিনিসকে আমরা শুধু ফিল করতে পারি সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। লিবার্টি, প্রাইড, চাইল্ডহুড, ব্রেভারি, হিউম্যানিটি, এই সমস্ত কিছু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। নলেজ, নলেজও একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই ক্ষেত্রে না দুটো দুটো ব্যতিক্রম আছে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে, সেটা তোমরা একটু লিখে রাখবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে দুটো ব্যতিক্রম হচ্ছে স্টার অ্যান্ড হেয়ার। এই স্টার মানে তারা, স্টার্স, এই তারাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়, অ্যান্ড হেয়ার এদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। কেন বলা হয় বলতে পারবো না। কোনো বইতে আমি পেয়েছি স্টার অ্যান্ড হেয়ার মানে চুল, মাথার চুল এবং আকাশের তারা, এদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হচ্ছে। এটা হতে পারে এই জন্যই যে এদেরকে গণনা করা যায় না, সেই জন্য অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে রেখেছে। বাট সেটাকে ম্যাটেরিয়াল নাউনের মধ্যেও রাখা যেতে পারতো, কিন্তু এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যেই রাখা হয়েছে। ওকে, তোমাদের পরীক্ষায় নাউনের থেকে ভোকাবুলারিতে যে কোশ্চেন গুলো হবে সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন্স নিয়ে কোশ্চেন হয়। কিছু কিছু কালেকটিভ নাউন জিজ্ঞেস করবে, যেমন বলতে পারে যে আ গ্রুপ অফ স্টার, এদেরকে কি বলা হয়? বলতে পারো কেউ? এ গ্রুপ অফ স্টার্স, গ্যালাক্সি। আ গ্রুপ অফ স্টার্স, ইয়েস ইয়েস, গ্যালাক্সি, ভেরি গুড। আর কি বলা যেতে পারে? ক্লাস্টার, মাথায় রাখবে, গ্যালাক্সি আর ক্লাস্টার, CLUSTER, cluster, cluster or galaxy. A group of stars is called galaxy or cluster. So সেরকম কিছু, এটুকুন সবার নোট হয়েছে? তাহলে আমি নেক্সট যাই। এই দেখো, some important collective nouns। এখানে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন্স দেওয়া হয়েছে, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে খুব বেশি। এগুলো একটু নোট ডাউন করে নেবে। A pack of wolves, a pack of bees, a shoal of fish, এটা খুব ইম্পর্টেন্ট, একটা পরীক্ষায় জিজ্ঞেস করে বারবার। এক ঝাঁক মাছকে কি বলা হয়? সোল বলা হয়, SHOAL। A shoal of fish, a gang of thieves বা a gang of dacoits, ঠিক। A gang of robbers, তাও হতে পারে। A crew of sailors, a fleet of ships, a clump of trees, a library of books, a team of players, a litter of puppies, a herd of cattle, a gang of workmen, a heap of stones, a bundle of sticks, a regiment of soldiers, a band of musicians, a bouquet of flowers. This is bouquet, BOUQUET, not bouquet, it is bouquet. A bouquet of flowers, a flock of sheep, a herd of elephants, a pack of cigarettes, a bunch of grapes, a tuft of grass. A tuft of grass এটা পরীক্ষায় বারবার জিজ্ঞেস করা হয়। A board of directors, এটাও জিজ্ঞেস করা হয়। A board of directors মানে একদল ডাইরেক্টরস কি বলা হয়? বোর্ড বলা হয়। A tribe of natives, a set of toes. সো এখন আপাতত এটা নোট করো, বাকিগুলো আমি PDF দিয়ে দেব। ওকে, যেগুলো মুখস্থ করবে না, জাস্ট যেখানে পড়তে বসো সেখানে না দেওয়ালে টাঙিয়ে রাখবে, ওটাকে প্রিন্ট করবে। যে পিডিএফটা দেব সেই পিডিএফটাকে প্রিন্ট করবে, প্রিন্ট করে জাস্ট টাঙিয়ে রাখবে, ওটাই কাজ, ওটাই পড়বে। ওকে, সবার একটা নোট ডাউন হয়েছে?
স্যার হুম স্যার বলছিলাম মাছের দলকে স্যার স্কুলও বলা হয় কি? স্কুল। স্কুল অফ ফিশ, হ্যাঁ স্যার। স্কুল অফ ফিশ, স্কুল অফ ফিশ আমার ঠিক জানা নেই। শোল অফ ফিশ এটা আমি জানি, ঠিক আছে। ডলফিন কে বোধহয় বলা হয় স্কুল অফ ডলফিন। না স্যার, কোনো একটা এক্সামে এরকম কোশ্চেন পেয়েছিলাম, স্কুল ছিল ওটা, এরকম বলছি। স্কুল অফ ফিশ, স্যার হাই স্কুল স্কুল অফ ডলফিন হয়। হতেই পারে, কিন্তু স্কুল অফ ফিশ, হ্যাঁ স্কুল অফ ফিশ তো কালেকটিভ নাউনের মধ্যে আছে, গুগল তো সেটাই বলছে। হ্যাঁ স্যার, এরকম একটা কোনো এক্সামে পেয়ে গেছিলাম আমরা হুম এই কোশ্চেন। হ্যাঁ, তোমার স্কুল অফ ফিশও হয়, ইয়েস। অ্যাকচুয়ালি স্কুল হওয়ার পেছনে কারণ আছে, কি জানো? যেমন একটা রুট ওয়ার্ড আছে, রুট ওয়ার্ডটা হলো SCHOLE, ঠিক আছে, স্কুল। এই স্কুল এটা একটা ডাচ ওয়ার্ড, ঠিক আছে, ডাচ ভাষা আছে না, সেই ডাচ ভাষায় স্কুল এই শব্দের অর্থ হচ্ছে ক্রাউড, মানে ভিড়। আর ইউ গেটিং? এই রুট ওয়ার্ডটির মানে হচ্ছে ক্রাউড অথবা ভিড়। তো সেই অর্থ থেকে আমরা এর থেকেই স্কুল তৈরি হয়েছে, স্কুল অফ ফিশ বলতেই পারো এই সেন্স থেকে। ওকে, ঠিক আছে, আমি একটা PDF দিয়ে দেবো, অসুবিধা নেই, যতগুলো, কিন্তু এগুলো খুব রিপিটেড কোয়েশ্চেন হয় এখান থেকে। কি বললাম, বোঝা গেল? বহু আছে কালেকটিভ নাউন, বহু, কিন্তু এই যে 25টি দিয়েছি, এই 25টি খুব বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে। তো চলো নেক্সট, এগুলোকে প্র্যাকটিস করো দেখি। এ হার্ড অফ ড্যাশ, হার্ড অফ কাউ। কাউজ, হ্যাঁ বলতেই পারো, বাট ক্যাটলস বলা বেটার। এ হার্ড অফ ক্যাটলস, ঠিক আছে। আ হোস্ট অফ, আচ্ছা, আ লিটার অফ লিটার অফ পাপিজ হতে পারে, কিটেন। কিটেন্স হতে পারে, ঠিক আছে। মানে কুকুরের বাচ্চা বা বিড়ালের বাচ্চা একসঙ্গে থাকলে সেগুলোকে আ লিটার অফ কিটেন্স হতে পারে, বা এ লিটার অফ পাপিজও হতে পারে। তারপর এ হোস্ট অফ, একদল পরী, অ্যাঞ্জেলস, লিখে নাও, এ হোস্ট অফ অ্যাঞ্জেলস। A team of players, a sheep of corn, ঠিক আছে, a sheep of corn, ট্রুপ অফ মাঙ্কি। yes. আর স্যার ওই ট্রুপ অফ ডান্সার হয়, এটা ওটার বানানটা ওটার বানান অন্য আছে আলাদা, না? ওটার বানান আলাদা, TROUPE। A troop of মাঙ্কি। a troop of monkeys, yeah. আর কি হতে পারে? a troop of children, অনেকগুলো বাচ্চা একসঙ্গে থাকলে তাদেরও বলা যেতে পারে, কিন্তু a troop of children, a troop of monkeys। a suit of, a suit of cloths, a suit of cloths, a flock of, শিপস। yes, বানান বলো। SHEEP। SHEEP, sheep মানে ও না, এস হবে না। F নয়, sheep, হ্যাঁ শিপ। ভেড়া। a flock of sheep, অথবা এক ঝাঁক পাখি, পাখিদেরও কিন্তু বার্ডস, ওই a flock of ফ্লাইট হয় birds, স্যার, yes। ফ্লাইট হয়তো, বার্ডের ফ্লাইট। না না, ওটা উড়ে যাওয়া পাখি।
A flight of birds মানে উড়ন্ত এক ঝাঁক পাখি। A flight of birds তার মানে উড়ন্ত একদল পাখি। আর a flock of sheep অথবা a flock of birds। তারপর a pair of pigeons, shoes বা a socks। pair of shoes, Are you getting? Shoes বা socks, জুতো বা মোজা। a chest of ওই স্যার ওই ওই কালমারি না ওইটাকে কি ওই নালমারি না ওই যে ওটাকে কি বলবো? দেরাজ। হ্যাঁ হ্যাঁ, দেরাজের বাংলা কি বা ইংরেজি কি? ড্রয়ার। a chest of drawers. Okay, DRAWERS, drawers. তারপর a library of books, a library of books. তারপর a gaggle of geese, 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 একদল রাজহংসকে বলা হয় gaggle of geese. a set of tools, a parcel of cards হতে পারে, লেটার হতে পারে। সেট কার্ডস ওই তাসের পার্সেল হয় ওটা। pack of cards, ঠিক, pack of cards বা parcel of cards বা pack of cards. a fleet of ships, তারপরে bunch of keys, চাবির সঙ্গে a bunch of keys হয়। a group of people হয়, a group of island হয়, আমরা এটাই শিখি, islands, a group of islands, ISLANDS. আবার a crowd of people, a chain of মাউন্টেন, yes, very good, a chain of mountains, a collection of স্ট্যাম্পস হয়, yes, collection of stamps, a cloud of ওই ঝিঝি পোকা ওই যে ওটাকে কি বলবো যে ক্লাউডস অফ ওই ক্রিকেট ইনসেক্টস হবে। অ্যাকচুয়ালি হ্যাঁ ক্রিকেট বলতে পারো, অ্যাকচুয়ালি ক্রিকেট বলা ঠিক নয়, গ্রাস অফার বলতে পারো, বাট গ্রাস অফারও কিন্তু সেভাবে যাবে না। হ্যাঁ গ্রাস অফার বলা যেতেই পারে, ক্রিকেট নয় গ্রাস অফার বলবে, ওকে। কিন্তু সব থেকে বেটার হচ্ছে পঙ্গপাল, চেনো? হ্যাঁ স্যার, পঙ্গপাল হিন্দিতে কি বলে? হ্যাঁ হিন্দিতে কি বলে বলো? সেই টিড্ডি না কি বলে না, টিড্ডি, যেটা বছর খানেক আগে পাকিস্তান থেকে আমাদের ভারতে ঢুকছিল দলে দলে, কৃষকের ফসল নষ্ট করছিল। হ্যাঁ, টিড্ডি, ওগুলোকে বলা হয় লকাস্ট, LOCUST, লকাস্ট। ঠিক আছে, অসুবিধা নেই, এগুলো খুব রেয়ার এবং এই প্রশ্নের উত্তর করা মানে খুব কঠিন। সো ক্লাউড পড়েছিলাম স্যার, সব ভুলে গেছি। হ্যাঁ, ইয়েস, এই জন্য বারবার এগুলোকে দেখতে হবে। আমি তোমাদেরকে যে পিডিএফটা দেব সেটাকে প্রিন্ট আউট করে জাস্ট পড়ার জায়গাগুলোতে টাঙিয়ে রাখবে, ওই নজর পড়বে, ওই নজর পড়লেই পরীক্ষার অপশন দেখে মনে পড়বে যে হ্যাঁ এটা আমি দেখেছিলাম। ওকে, তারপর বলে ফেলো আ ফ্লাইট অফ বার্ডস, আমরা পড়েছি আগে, আ ফ্লাইট অফ বার্ডস। তারপর এ গ্যালাক্সি অফ স্টারস, তারপর অ্যান অ্যাসেম্বলি অফ
অফিসার্স হবে কি? অ্যাসেম্বলি অফ অডিয়েন্স, লিসনার্স অথবা অডিয়েন্স, ওকে, যারা শুনছে, বা ভিউয়ার্স, অ্যাসেম্বলি অফ লিসনার্স অর ভিউয়ার্স, যাকে এক কথায় বলা যেতে পারে অডিয়েন্স। আ কোর্স অফ লেকচার্স, ঠিক আছে, আ কোর্স অফ লেকচার্স। সো তোমাদের যে পিডিএফটা প্রোভাইড করবো সেটাকে মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট তোমরা কি করবে, ওটাকে ওই পড়ার জায়গায় টাঙিয়ে রাখবে, ওগুলোকে বারবার একবার এক একটা পেজ দেখবে, ব্যাস, তাতেই হবে। চলো, এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স অফ দিস। এই যে যে দেওয়া আছে এই শব্দগুলো, এদের অ্যাবস্ট্রাক্ট নাউন খুঁজতে হবে। যেমন প্রাউড, প্রাউড থেকে কোন অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা পাই? প্রাইড। ইয়েস, প্রাউড থেকে আমরা পাই প্রাইড। কালিটা চেঞ্জ করে নি। তারপর বলো জাস্ট, জাস্ট থেকে কোন অ্যাবস্ট্রাক্ট নাউন পাবো? জাস্টিফাই। জাস্টিস, ন্যায়, ঠিক। কাওয়ার্ডলি থেকে কি পাবো? কাওয়ার্ড। সি ও, বানান বলো, ডব্লিউ WARD। আর ডি আই সি ই, কাওয়ার্ডাইস। কাওয়ার্ডিস। ওকে, নট কাওয়ার্ড। কাওয়ার্ড অ্যাডজেক্টিভ, কাওয়ার্ডিস। কাওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কাওয়ার্ডলি। সো কাওয়ার্ডাইস ও, এটা ডাইস বলবো? মানে ভীরুতা, কাপুরুষতা, এটা হলো নাউন। মডেস্ট, মডেস্টি। ভেরি গুড, জাস্ট এর সঙ্গে ওয়াই যোগ করে দাও। মডেস্ট, মডেস্টি। হাম্বল, হিউমিলিটি, হিউমিলিটি, নমনীয়তা। প্রেজেন্ট, প্রেজেন্স হবে। প্রেজেন্স, ইয়েস, প্রেজেন্ট হচ্ছে প্রেজেন্স, ACNCE, প্রেজেন্স। তারপর হলো পুয়ার, পুয়ারনেস। নো নো নো, পভার্টি, হ্যাঁ। পভার্টি। ওয়াইড, wide. Width, WIDTH, width. Sweet, NESS যোগ করে দাও, sweetness. Young, youth. Laugh, laugh, laughter, ঠিক আছে। obey, obedience. obedience, obey হচ্ছে obedience। তারপর depart, ডিপার্টমেন্ট। no no no, departure, ও হ্যাঁ। ঠিক আছে। ডিপারচার মানে চলে যাওয়া, ছেড়ে যাওয়া। অ্যারাইভ, অ্যারাইভেল, অ্যারাইভাল, ইয়েস, অ্যারাইভাল, ARRIVAL, অ্যারাইভাল মানে আগমন, অ্যারাইভাল মানে আগমন, ডিপারচার মানে ছেড়ে যাওয়া। বিলিভ, এটা পারা উচিত সবার। ডেলিভারি। বিলিয়েবল। হ্যাঁ, বিলিভেবল। বিলিভ বলো, এটা পারো সবাই, তোমরা জানো। Belief. ইয়েস, বিলিভ। তারপর চুজ,
চুজ মানে পছন্দ Choice. করা, ভার্ব এটি। ইয়েস, চয়েস, নাউন। ইট ইজ মাই চয়েস, সো নাউন। প্লিজ, Pleasure. প্লেজার, ইয়েস, PLEASURE, প্লেজার। তারপর অ্যাপিয়ারেন্স Appear. হবে। অ্যাপিয়ারেন্স, জাস্ট এর সঙ্গে ANCE যোগ করে দাও, অ্যাপিয়ারেন্স। গুড। তারপর ডিফেন্ড, ডিফেন্ড, ডিফেন্স, ডিফেন্স। তারপর মুভ, Movement. ভেরি গুড, মুভমেন্ট। তারপর অ্যাপয়েন্ট, অ্যাপয়েন্টমেন্ট, Appointment. অ্যাপয়েন্টমেন্ট। গুড। তারপর প্রোটেক্ট, Protection. প্রোটেকশন। গুড। নো, Known. নলেজ, LEDG যোগ করে দাও, নো নলেজ। প্র্যাকটিস, সি হবে। দেখো প্র্যাকটিস মানে প্র্যাকটিস করা, এটি ভার্ব। এর নাউন ফর্ম কি? I see. সি হবে। ইয়েস, CE, PRACTICE, প্র্যাকটিস। গুড, গুড, ভেরি গুড। ডেলিভার, ডেলিভারি, ইয়েস ইয়েস, ভেরি গুড, ডেলিভারি। সাবাস। তাহলে হলো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন এখান থেকে শিখলাম। এরপর চলে এসো নাউন অ্যান্ড কেসেস। নাউন এবং তার কেস। কেস মানে কি? কারক। আর ইউ গেটিং? কেসের বাংলাটা হচ্ছে কারক। হ্যাঁ, হ্যালো, পড়াচ্ছি ভাই। হুম 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 The relation in which a noun stands to some other words or the change of the form by which this relation is indicated is called the case. আচ্ছা, বাংলায় কারক কাকে বলে? বলো দেখি, কেউ একজন বাংলার আছো? ক্রিয়াপদের সঙ্গে নামপদ বা অন্যান্য পদের সম্পর্ককে কারক বলে। হ্যাঁ, মানে হচ্ছে নাম পদের সঙ্গে বাক্যে ক্রিয়াপদ বা অন্যান্য পদের সঙ্গে যে রিলেশন, সেটা হচ্ছে কারক। ঠিক তেমনি করে নাউনেরও কারক ইংরেজিতে রয়েছে, দ্যাট ইজ কেস। সো 5 প্রকারের কেস রয়েছে। নমিনেটিভ কেস, যেটাকে সাবজেক্টিভ কেস বলা হয়। অবজেক্টিভ কেস, এই অবজেক্টিভ কেস 2 প্রকার, একটা হচ্ছে অ্যাকিউজেটিভ আর একটা হচ্ছে ডেটিভ। পজেসিভ কেস, যাকে আরেকটা নাম বলা হয় জেনিটিভ কেস, আরেকটা হচ্ছে ভোকেটিভ কেস, একটা হলো অ্যাপোজিশন কেস। ওকে, এই 5 ধরনের কারক ইংরেজিতে অ্যাভেলেবল। বাংলায় কটা কারক? ছ প্রকার। 6 প্রকার স্যার বাংলা। সেই কি কি যেন একটু বলো দেখি। কর্তৃ, কর্ম, করণ, অপাদান, অধিকরণ, ওই নিমিত্ত। বাহ, কর্তৃ, এই কি একটা শ্লোক আছে না সুন্দর, কর্তা দিয়ে কর্ম করে না, কি কি একটা ব্যাপার আছে না, জানো? ছোটবেলায় শিখেছিলাম, যাই হোক, ছেড়ে দাও। তাহলে কারক, এখানে কেস কি বোঝা গেল? যে নাউনের সঙ্গে বাক্যে অন্যান্য যে ওয়ার্ড গুলো রয়েছে তাদের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটাকে বলা হচ্ছে কারক। কিচ্ছু নয়, মানে এত কিছু ভেবে কোনো লাভই নেই। নমিনেটিভ কেস মানে সাবজেক্টিভ কেস। যখন নাউনের সঙ্গে বললেন, ওখানে তো ভার্বের সঙ্গে ছিল। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, একদম তুমি ঠিক বলেছো, ভার্বের সঙ্গে ক্রিয়াপদের সঙ্গে। একটা কথা ভালো করে বোঝো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর ইউ গেটিং? একটা নামপদ এই স্থানে আর এই স্থানে ছাড়া বসতে পারে কি কখনো? পারে না। তাহলে এইখানে নামপদ যদি বসে মানে নাউন বসবে, এইখানেও নামপদ বসবে মানে নাউন বসবে। তাহলে এর সঙ্গে রিলেশনটা অ্যাকচুয়ালি কার তৈরি হবে? ভার্বের তৈরি হবে না? তো সেই অর্থে আমি বললাম যে নামপদের সঙ্গে, যেহেতু নাউন অ্যান্ড কেস আমরা পড়ছি, নামপদের সঙ্গে আলটিমেটলি ভার্ব তাছাড়াও অন্যান্য শব্দের সঙ্গে যে রিলেশন, সেটাকে বলা হচ্ছে কারক, কেস। ওকে, তোমার ইংরেজি যে সংজ্ঞা লেখা রয়েছে দেখো, সেই ইংরেজি সংখ্যায় ভার্বের কোথাও কোনো উল্লেখ নেই। কি লেখা আছে? দ্য রিলেশন ইন হুইচ আ নাউন স্ট্যান্ডস টু সাম আদার ওয়ার্ডস।
যে সম্পর্ক দ্বারা কোন একটা নাউন বাক্যে বসে অন্যান্য শব্দের সঙ্গে একটা রিলেশন তৈরি করে, সেই রিলেশনটাকে বলা হয় কেস। আর ইউ গেটিং? সো আলটিমেটলি এই অন্যান্য শব্দ বলতে আমি ভার্বকেই বোঝাতে চাইছি, বা সেখানে অ্যাডজেক্টিভ থাকতে পারে, সেখানে অ্যাডভার্ব থাকতে পারে। যাই হোক, নমিনেটিভ কেস অর সাবজেক্টিভ কেস মানে যখন কোনো নাউন সাবজেক্টের প্লেসে বসবে, যখন কোনো নাউন সাবজেক্টের প্লেসে বসবে তখন সেই নাউনের সাবজেক্টিভ কেস হবে বা নমিনেটিভ কেস হবে। পরিষ্কার, যেমন রাম লাভস সীতা। এই ক্ষেত্রে রাম সাবজেক্টের প্লেসে বসেছে, তাই রাম এখানে সাবজেক্টিভ কেস। সীতা যেহেতু অবজেক্টের প্লেসে বসেছে, তাই সীতা এখানে অবজেক্টিভ কেস। আবার এই সেন্টেন্সটাকে যদি উল্টে লিখি যে সীতা লাভস রাম, এই ক্ষেত্রে রাম হলো অবজেক্টিভ কেস, সীতা হলো সাবজেক্টিভ কেস। ইজ ইট ওকে? ইজ ইট ওকে? ইয়েস স্যার। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ অবজেক্টিভ কেসের মধ্যে দুটো ইংরেজি বড় বড় কথা লেখা আছে, যা ছাত্ররা কখনো শোনেনি। একটা হচ্ছে অ্যাকিউজেটিভ আর একটা হচ্ছে ডেটিভ। কিন্তু আমি তোমাদের যখন অবজেক্ট পড়িয়েছিলাম, অবজেক্ট পড়ানোর সময় বলো তো আমি ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট পড়িয়েছিলাম কিনা? পড়িয়েছিলাম ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট। তো মনে রাখবে ডাইরেক্ট অবজেক্টকে বলা হয় যখন কোনো নাউন বা প্রোনাউন, যখন কোনো নাউন বা প্রোনাউন ডাইরেক্ট অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তখন সেটাকে বলা হয় অ্যাকিউজেটিভ কেস। আর যখন কোনো নাউন বা প্রোনাউন ইনডাইরেক্ট অবজেক্টের প্লেসে বসবে তখন সেটাকে বলা হয় ডেটিভ কেস। আর ইউ গেটিং? তাহলে অ্যাকিউজেটিভ আর ডেটিভ কেস দুটো দেখেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। অ্যাকিউজেটিভ কেস মানে ডাইরেক্ট অবজেক্টের পজিশন, আর ডেটিভ কেস মানে ইনডাইরেক্ট অবজেক্টের পজিশন। আর ইউ গেটিং? তাহলে ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট কি জিনিস তোমরা আশা করছি এইটুকু নোট করেছো। এইখানে অ্যাকিউজেটিভ কেস মানে হচ্ছে ডাইরেক্ট অবজেক্টের কেস, ডেটিভ কেস মানে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্টের কেস। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ডাইরেক্ট অবজেক্ট কি করে চেনা যায়, ইনডাইরেক্ট অবজেক্ট কি করে চেনা যায়? যখন আমরা ভার্বকে শুধুমাত্র কি বা কাকে দিয়ে প্রশ্ন করছি, আবার বলছি, যখন আমরা ভার্বকে শুধুমাত্র কি বা কাকে দিয়ে প্রশ্ন করছি তখন আমরা যে অবজেক্ট খুঁজে পাবো সেটা হলো ডাইরেক্ট অবজেক্ট। আর ইউ গেটিং? কিন্তু যখন আমরা ভার্বকে কার জন্য, অর্থাৎ টু হুম বা টু হোয়াট বা ফর হুম বা ফর হোয়াট, এই দিয়ে যখন কোয়েশ্চেন করব, যে উত্তর পাবো সেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, এক্সাম্পল দিয়ে বোঝায় যে হি গেভ মি আ পেন, হি গেভ মি আ পেন। সো এখানে প্রশ্ন করো, হি গেভ মি হোয়াট? হি গেভ মি হোয়াট? এ পেন। A pen. So শুধুমাত্র হোয়াট দিয়ে প্রশ্ন করেছি, সো দ্যাট ইজ ডাইরেক্ট অবজেক্ট। সো এই ক্ষেত্রে এ পেনের ইউজ হয়েছে অ্যাকিউজেটিভ কেস হিসেবে। আর হি গেভ আ পেন টু হুম? হি গেভ আ পেন টু হুম? মি। মি। সো দিস ইজ ইনডাইরেক্ট অবজেক্ট। আর ইনডাইরেক্ট অবজেক্ট মানে এটি ডেটিভ কেসের ব্যবহার হয়েছে। আর ইউ গেটিং? এখানে যদি মি না দিয়ে রাম দিতাম, নাউন আর প্রোনাউনের মধ্যে তফাৎ করতে যেও না, কারণ যে মি সেই আমার কোন একটা নাম হতে পারে। তাহলে এখানে ধরো আমি মি না দিয়ে ইউজ করছি রাম, তাহলে হি গেভ রাম আ পেন। তো এই ক্ষেত্রে রাম ডেটিভ ইউজ হয়েছে, এ পেন অ্যাকিউজেটিভ কেসের ইউজ হয়েছে। তাহলে বোঝা গেল অবজেক্টিভ দুই প্রকার, একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। যখন ভার্বকে আমরা শুধুমাত্র কি বা কাকে দিয়ে প্রশ্ন করছি, কি বা কাকে বলতে কি তোমার ওই হু আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাচ্ছি সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট।
আর যখন আমরা ভার্বকে টু হুম বা টু হোয়াট বা ফর হুম বা ফর হোয়াট এইগুলো দিয়ে যখন কোয়েশ্চেন করব তখন যে উত্তর পাবো সেটা ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে ইনডাইরেক্ট অবজেক্টের জন্য ডেটিভ কেস, ডাইরেক্ট অবজেক্টের জন্য অ্যাকিউজেটিভ কেস। ওকে, সো যে এক্সাম্পল তোমাদের এখানে দেওয়া হলো যে হি গেভ রাম আ পেন, মিনিং ইজ হি গেভ আ পেন টু হুম? He gave a pen to whom? Ram. So Ram is indirect object. Then Ram is in dative case. Or he gave Ram what? He gave Ram a pen. So pen is direct object and a pen is accusative case here. I think the whole situation is clear. Yes or no? Yes. Thank you. Yes. Thank you. Thank স্যার you. টু হুম মানে তো কাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, yes. তারপর চলে এসো পজিটিভ কেস আর জেনিটিভ কেস। ঠিক, পজিটিভ কেস আর জেনিটিভ কেস। পজিটিভ কেস তোমাদের আমি পড়িয়েছি পজিটিভ কেস অফ প্রোনাউন, সেখানে আমি পজিটিভ কেস অফ নাউনও বলেছিলাম। পজেস কথার অর্থ অধিকার বোধ। আমি যদি বলি বলো তো রামের কলম ইংরেজি কি হবে? রামের Ram's pen. Yes. So English is Ram's pen. রামের কলম। সো এইখানে রামের যে প্রয়োগ হয়েছে এটা হচ্ছে পজিটিভ কেস অফ নাউন। আর ইউ গেটিং? আর কিচ্ছু না। তবে মনে রেখো জীবিত নাউনের ক্ষেত্রে পজিটিভ কেস ইউজ হয়, কিন্তু যেগুলো ইননেট জড় পদার্থ, জড় বস্তুর ক্ষেত্রে পজিটিভ কেসের ইউজ হবে না। অর্থাৎ আমি এটা বলতে পারবো না যে পেন্স ইঙ্ক মানে কলমের কালি, এটা বলা উচিত নয়। কি লিখতে হবে আমায় তাহলে? ইঙ্ক অফ পেন। আর ইউ গেটিং? বেশ, এবার চলে এসো ভোকেটিভ কেস। নাও হোয়াট ইজ ভোকেটিভ? স্যার ভার্ব গুলোকেই নাউন হিসেবে ব্যবহার করা হয় নাকি? হ্যাঁ, সম্বোধন কারক। বলো ভোকেটিভ কেস মানে কি? সম্বোধন কারক বলে কোন কারক আছে বাংলায়? মতন পদ হয়, কারক হয় না। সম্বোধন অকারক পদ তো পদ বলে আর কি, সম্বোধন পদ। আচ্ছা আচ্ছা, তো ভোকেটিভ মানে হচ্ছে সম্বোধন করা। আচ্ছা, যখন তুমি কাউকে সম্বোধন করো কিভাবে করো? বাবু এখানে আসবেন, সো বাবু। ভোকেটিভ কেস যেমন আমরা বলি না যে রাম see it, are you getting? রাম see it, রাম এটি দেখো। সো এই ক্ষেত্রে রাম ইজ ইন ভোকেটিভ কেস। যখন আমরা সম্বোধন করে কাউকে কোনো কিছু কথা বলি তখন সেই ক্ষেত্রে এটি ভোকেটিভ কেস হয়। এখন তোমরা যদি মনে করো না না স্যার এটা তো রাম সাবজেক্টের জায়গায় বসেছে, না কখনোই না, রাম সাবজেক্টের জায়গায় বসেনি। বলো কেন বসেনি? এই সেন্টেন্স অনুযায়ী কমা আছে স্যার। কমা না থাকলেও আর কি দেখে বোঝা যাচ্ছে? কমা ছাড়াও আর কি দেখে বোঝা যাচ্ছে যে রাম এখানে ডাইরেক্ট সাবজেক্ট নয়? ইয়েস, ভার্ব দেখে বোঝা যাচ্ছে। রাম যদি সাবজেক্ট হতো তাহলে এখানে একটা এস বসাতে হতো, রাম সিজ ইট। আর ইউ গেটিং? কারণ রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই যে রাম সি ইট, এই সেন্টেন্সটি কেমন অবস্থায় রয়েছে? এই সেন্টেন্সটি এমন অবস্থায় রয়েছে রাম কমা ইউ সি ইট। আর ইউ গেটিং? রাম তুমি এটি দেখো, এই হলো পূর্ণ বাক্য। সো সেই ক্ষেত্রে রামকে যেহেতু আমরা সম্বোধন করছি তাই আলাদা করে এই ইউ কে আর বসানোর প্রয়োজন নেই। বলো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে ভোকেটিভ কেস কি জিনিস বোঝা গেল? যখন আমরা কাউকে সম্বোধন করছি, যেমন আমরা অনেক সময় বলে থাকি যে স্যার লুক অ্যাট দিস, স্যার দেখুন এদিকে। সো স্যার এখানে ডাইরেক্ট সাবজেক্ট নয়, স্যারই দেখবে সে ঠিকই আছে, কিন্তু স্যার এখানে ডাইরেক্ট সাবজেক্ট নয়। স্যার ইউ লুক অ্যাট দিস, সো ইউ আমার দরকার নেই, কারণ স্যারকে তো আমি সম্বোধন করে বলছি। বসে যাচ্ছে? এখানে স্যার
এর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভোকেটিভ কেস। ক্লিয়ার এভরিওয়ান? এরপর আর যদি কোনো কারো প্রশ্ন থাকে করতে পারো। লাস্ট হচ্ছে অ্যাপোজিশন কেস। নাও হোয়াট ইজ অ্যাপোজিশন কেস? অ্যাপোজিশন কেস হচ্ছে এমন, দেখো আমি বললাম রাম, রামকে ফাদার অফ লব অ্যান্ড কুশ। আর ইউ গেটিং? Father of Lob and Kush loves India. ঠিক আছে? সো এই ক্ষেত্রে অ্যাপোজিশন কেসের মধ্যে আমরা কাকে রেখেছি? ফাদার অফ লব অ্যান্ড কুশ। এই সিচুয়েশনটা হচ্ছে তোমার অ্যাপোজিশন কেসের সিচুয়েশন। যদিও এখানে একটা মানে ফ্রেজ হয়ে গেছে, তবু এক্সাম্পলটা এমন ভাবে দিই। কিভাবে দিই? রাম, comma, the chairman came here last night. ওকে, বলো এবার বুঝতে পারছো? এই দ্য চেয়ারম্যান এটা একটা নাউন, এর অ্যাপোজিশন কেসে ব্যবহার হয়েছে। বুঝেছো? রাম হলো চেয়ারম্যান, সে এখানে গত রাতে এসেছিল। ঠিক আছে? যেমন ধরো বিনোদ, আর একটা এক্সাম্পল দিই, বিনোদ দ্য বিডিও হয়েছে। বিনোদ রয়কে কমা দ্য বিডিও visited here yesterday, visited here yesterday. বলো বুঝতে পারছো অ্যাপোজিশন কেস কি জিনিস? দ্য বিডিও, দ্য চেয়ারম্যান, দ্য ফাদার অফ লব অ্যান্ড কুশ, এই যে সিচুয়েশন গুলো, এই সিচুয়েশনকে বলা হয় অ্যাপোজিশন কেস। কোন একটা নাউনকে ক্লিয়ার করার জন্য সেই নাউনের আরো কিছু বৈশিষ্ট্যগত নাউন ব্যবহারকে বলা হয় অ্যাপোজিশন কেস। ক্লিয়ার হলো? তাহলে নাউন আর নাউনের কেস সম্পর্কে আশা করছি পূর্ণাঙ্গ ধারণা তোমরা পেয়েছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, ভালো থেকো সবাই। তোমাদের এখান থেকে তাহলে আমার দেওয়ার যে জিনিস রয়েছে সেটা হচ্ছে তোমাদের দিতে হবে আমাকে কিছু কালেকটিভ নাউনের পিডিএফ দিতে হবে, যেগুলো পরীক্ষা আসার মতো। ঠিক আছে, নেক্সট ডে আমরা নাউনের পার্ট 2 তে দেখবো। নাউনের পার্ট 2 তে আমরা কি কি পড়বো? বাদ থাকলো কি নাউনের? দেখো, নাউনের বাদ থাকলো হচ্ছে নাম্বারটা বাদ থাকলো আর প্র্যাকটিস। নাউন এন্ড নাম্বারস আর প্র্যাকটিসের জন্য রয়েছে, অর্থাৎ 3 আর 5টা বাকি থাকলো। 1 2 4 হয়ে গেল। ওকে, আর এই কোশ্চেন প্র্যাকটিসের সময় গিয়ে তোমাদের নাউনের পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেবো। ওকে, বেশ, ঠিক আছে।